আজ তোমাদের নিয়ে যাব উড়িষ্যার এক টুকরো কাশ্মীরে, যেখানে একসাথেই ঘুরে নিতে পারবে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমুদ্র। কিন্তু শুধু প্রকৃতিই নয়, দারিংবাড়ি ঘিরে রয়েছে এক অনন্য সংস্কৃতি। এখানকার কান্ধা সম্প্রদায়ের মানুষদের আতিথেয়তা আর তাদের কুই ভাষার মিষ্টি সুর যেন আমাদের শহুরে জীবনের একঘেয়েমি ভুলিয়ে দেয়। তিব্বতী প্রভাবের ছোঁয়া এই জায়গাকে করে তোলে আরো মায়াবী। দারিংবাড়ির পথে বেড়াতে বেড়াতে যদি মিলে যায় বাঙালি খাবারের স্বাদ, তাহলে তো কথাই নেই। কলকাতা থেকে কিভাবে দারিংবাড়ি পৌঁছাবে এবং প্রথম দিন কোথায় কোথায় ঘুরবে সেই ভিডিও আমরা অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আজকের ভিডিওতে থাকছে দারিংবাড়ি ভ্রমণের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ট্যুর প্ল্যান। এখন ঘড়িতে বাজে 8:30। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে কিন্তু চা আমাদের রুমে এসে হাজির। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, সবজি, বড়া, ইডলি, উপমা আর অমলেট। এখন বাজে প্রায় 10টা, যদিও আমাদের একটু লেটই হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের সাইট সিইং এর উদ্দেশ্যে, তো চলো যাওয়া যাক। ফার্স্টেই আমরা যাচ্ছি কফি গার্ডেনে। হোটেল থেকে 5 মিনিটের দূরত্বেই কিন্তু এই কফি গার্ডেন। আমরা পৌঁছে গেছি কফি গার্ডেনে। এই হচ্ছে আমার ঠিক ডান সাইডে কফি গার্ডেন, আর ঠিক তার অপোজিটে কিন্তু একটা দোকান রয়েছে যেখানে ভ্যারাইটি অফ স্ন্যাক্স পাওয়া যায়। কফি গার্ডেনের ঠিক অপোজিটে কিন্তু এই দোকানটি, যেখান থেকে আমরা কফি নিয়ে নিয়েছি। আমাদের হোটেলের দাদা বললেন যে এখান থেকে কফিটা ট্রাই করো, বেশ অন্যরকম লাগে। তো সেই জন্য আমরা হাতে কফি নিয়ে নিয়েছি, আর কফিটা খেতেও কিন্তু দারুণ। আর এই কফির দাম কিন্তু মাত্র 10 টাকা। এই যে ছোট্ট দানা দানা ফলের মতো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই কফি। এখান থেকেই কফি তৈরি করা হয়। যেহেতু এখন সিজন নয়, সবে এগুলো কিন্তু হচ্ছে, তো যখন এটার মেন সিজনটা আসবে আর কিছুদিন পরে এগুলো কিন্তু সব করে লাল হয়ে যাবে, তখন এই গাছগুলো দেখতে আরো সুন্দর লাগবে। কফি গার্ডেন থেকে প্রায় 2-3 মিনিট হেঁটে এলেই কিন্তু এখানে একটা কিডস জোন আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। পার্কই বলা যায় ছোটখাটো। আর ঠিক তার পাশে কিন্তু ফার্মিং করছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট মতো আমরা এই কফি গার্ডেনে সময় কাটিয়ে নিলাম। এখন আমরা যাব নেক্সট স্পটে। I wanna escape you, but I do not believe it was right letting you go. I can't stand the thought of losing you. Tell me, do you think of me too? 'Cause every song just reminds me of you and it kills me. No, it was a mistake letting you go. 'Cause every song just reminds me of you and it breaks me. আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড সাইট সিইং স্পট, যেটা হচ্ছে মিগুমা ওয়াটারফল। এটা আমাদের হোটেল থেকে প্রায় 35 কিলোমিটার। আর যে কফি গার্ডেনে গেছিলাম সেখান থেকে কিন্তু প্রায় 40 কিলোমিটার মতো। আমাদের যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। আমরা এখন আছি কুই আদিবাসী দুটো সুন্দর সুন্দর ঠাম্মার সাথে। ওনাদের সাথে দেখা হয়ে গেল। তো ওনাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু কুই, আর এখানে কিন্তু প্রত্যেকের মুখে ট্যাটু করা। আমরা এখন চলে এসেছি যে ওয়াটারফল রয়েছে তার পার্কিং এরিয়ায়। আমাদের আসতে কিন্তু প্রায় 1 ঘন্টা 45 মিনিটের বেশি সময় লেগেছে। চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পার্কিং, মানে এখানে গাড়ি থাকবে, আর এই দিক দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এই ঢোকার সময় কিন্তু তোমাদের এই টিকিটও কাটতে হবে। পার টিকিট হচ্ছে কিন্তু 10 টাকা করে। আমাদের কিন্তু আলাদা করে কোনো চার্জেস দিতে হবে না, কারণ আমাদের হোটেল থেকে কিন্তু প্যাকেজের মধ্যে এগুলো সব ইনক্লুডেড থাকে। এখানেই কিন্তু তোমরা এই লাঠি পেয়ে যাবে, লাঠিগুলো নিয়ে নিও। লাঠির জন্য এক্সট্রা চাर्जेस लगेगा क्या? ये फ्री में है? ये फ्री में, मतलब आने के टाइम रिटर्न करना पड़ेगा, जो तकलीफ होता है इसलिए लाठी देते हैं। तो जाने के वक्त ये रिटर्न करना पड़ेगा। ठीक है, तो তোমরা তো তোমরা এই লাঠি কিন্তু নিয়ে নিও, তাহলে তোমাদের সুবিধাই হবে। আমরাও দুটো নিয়ে নিয়েছি, দুজনে এখন এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসের দিকে। দু সাইডেই কিন্তু পুরো জঙ্গল। এই মেন গেট থেকে তোমাদের ওয়াটারফল পড়বে কিন্তু প্রায় 400 মিটার দূরে, আর পুরোটাই কিন্তু এরকমভাবে ট্রেক করে করে যেতে হবে। অনেকটা দেখো, দেখতেই পাচ্ছ পাথর রয়েছে রাস্তায়, তো পিছলে যাওয়ারও চান্সেস থাকে। খুব সাবধানতার সাথে এগিয়ে গেলেই সব থেকে ভালো হবে। উপর থেকে কিছুটা নামার পর কিন্তু এরকম দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে, একটা ডান দিকে যাবে
আর একটা হচ্ছে বাঁদিকে। আর এখান থেকে দেখতেই পাচ্ছ ওয়াটারফল কিন্তু 200 মিটার, আর ভিউ পয়েন্ট হচ্ছে 50 মিটার, যেটা তোমাকে এদিক দিয়ে নামতে হবে। বেশ স্লিপারিও আছে কিন্তু জায়গাটা, যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে পায়ের স্টেপগুলো খুব সাবধানতার সাথে ফেলাটাই সব থেকে ভালো হবে। এই জায়গাটা জাস্ট একবার দেখো, ভিউটা চারিদিকে পুরো জঙ্গল, মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি, পুরো একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ এটাই কিন্তু মৃগমা ওয়াটারফল। আমরা চলে এসেছি, পার্কিং থেকে এখানে আসতে আমাদের টাইম লেগেছে কিন্তু প্রায় 15 মিনিট মতো। রাস্তাটা যদিও বা একটু দুর্গম, বাট এখানে এসে কিন্তু পুরো মনটাই চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর একটা ওয়াটারফল দেখে। তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবে, একদমই মিস করবে না। এই ওয়াটারফলের চারিদিকের পরিবেশটা জাস্ট একবার দেখো, চার সাইডেই কিন্তু পাহাড় আর জঙ্গল দিয়ে পুরোটাই ঘেরা। অবস্থা দেখে বুঝতেই পারছো, তোমাদের যদি ফিটনেস একটু ঠিকঠাক থাকে তবে এটা ট্রাই করো, আদারওয়াইজ ওঠার সময় কিন্তু প্রচুরই কষ্ট হয়ে যাবে। এখান থেকে আমরা বাঁদিকে গেছিলাম ওয়াটারফলের দিকে, আর বলেছি ডান দিকে 50 মিটার মতো গেলে ওই যে দেখা যাচ্ছে শেড দেওয়া, ওটাই কিন্তু ভিউ পয়েন্ট। আমরা আর এখান থেকে নামিনি, এখানে আমাদের আবার লাঠিগুলো রেখে দিতে হবে। গেটের বাইরেই কিন্তু এরকম লেবু জল পাওয়া যায়। আমরা চলে এসেছি আমাদের থার্ড সাইট সিন স্পটে। এটা কিন্তু একটা পার্ক, আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চারিদিকটা কিন্তু সাজানো রয়েছে। আর এই সামনের দিকে যদি তোমরা এগিয়ে চলে যাও, এখানে একটা ভ্যালি টাইপের রয়েছে, আমরা এখন ওই জায়গাটাতেই যাচ্ছি। এইটা হচ্ছে কিন্তু ম্যাগনেটিক হিল। অনেকের মতে এর উপর দিয়ে কোনো হেলিকপ্টার বা প্লেন যেতে পারে না, সেটা নাকি নিচের দিকে টেনে নেয়। আমরা একটু আগে কিন্তু ওইখান থেকেই ঘুরে এসেছি, এখানে ওয়াটারফলটা রয়েছে, জলের আওয়াজটাও এখান থেকে শোনা যাচ্ছে। আর এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা, দারুণ লাগছে। এখান থেকে কিন্তু চেঁচালে ইকো হয়। শান্ত জায়গা চেঁচাতেও কেমন লাগছে। হ্যালো, ওই দূর থেকে আওয়াজ আসছে। ঠিক এই ভিউ পয়েন্টের পাশেই কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর তোমরা পেয়ে যাবে। আমরা লাভার্স পয়েন্টের দিকে যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখি এই শালবনের জঙ্গল দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। তো তাই দাদাকে বললাম যে একটু দাঁড়িয়ে যাও, আমরা একটু ফটো ভিডিও তুলে নিই। খুবই সুন্দর লাগছে, প্রচণ্ড নিস্তব্ধ জায়গা, দারুণ লাগছে। অসাধারণ লাগছে কিন্তু জঙ্গলের মধ্যে থেকে ফার্স্ট আমি এরকম ড্রাইভ করছি, দারুণ দারুণ। বাকি সব এনজয় দ্য ড্রাইভ। খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। কাঁটাটা একটু দেখিয়ে দাও, গাড়ির কাঁটাটা 500-এর উপরে চলছে, 180-তে নিয়ে চলো। তারপরে তোরা একদম সত্যি সত্যি আকাশে চলে যাবি কিন্তু। আমরা এখন চলে এসেছি লাভার্স পয়েন্টের কাছে। দেখতে পাচ্ছ এখানে রাস্তা বৃষ্টির জন্য মানে কাদা কাদা হয়ে গেছে, তার জন্য গাড়ি পুরোটা আসলো না, ওখানে দাঁড়িয়ে গেল। এখান থেকে আর ওই 200 মিটার মতো হাঁটতে হবে আমাদেরকে, বাট বর্ষাকাল ছাড়া আসলে তোমাদের গাড়ি কিন্তু পুরোই যাবে। উল্টো দিকেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুরো সব এই যে জায়গা জুড়ে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই হলুদের চাষ করা হয়েছে। পুরো যতটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এরকম হলুদের চাষ হয়েছে। এই সাইড থেকে দেখতে পাচ্ছ পুরোটাই পাহাড়, এদিকে যত দূর তাকাবে সব দিকেই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। নেচার পার্ক থেকে এখানে আসতে আমাদের প্রায় সময় লেগেছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো। মাঝে আমরা একটু দাঁড়িয়েও এসেছি, তো ওটা ওই রাস্তার উপর ডিপেন্ড করছে তোমাদের কতক্ষণ লাগবে। তোমরা যদি একদম তাড়াতাড়ি চলে আসো তাহলে বেশিক্ষণ লাগবে না, তাও ওই 1 ঘন্টা 15 মিনিট মতো ধরে নাও। এখন ঘড়িতে বাজে প্রায় 3:05, আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টের এখানেই। আর এটাই আমাদের আজকে সকালের জন্য লাস্ট সাইট সিন স্পট। এখান থেকে আমরা আবার হোটেলে ব্যাক করব, দেন সেখানে গিয়ে লাঞ্চ করে নেব। এই লাভার্স পয়েন্টে কিন্তু রয়েছে এই সুন্দর ঝর্ণা,
দেখতেই পাচ্ছ জলের পরিমাণ কেমন। তোমরা যদি এই বর্ষাকালে আসো তাহলে কিন্তু জল এরকমই পাবে, হয়তো এর পরের সিজনে শীতকালে বা গরমকালে একটু কমে যেতে পারে। এখন কিন্তু প্রচণ্ডই জলের স্রোত রয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ চারিদিকে দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ে ঘেরা, মাঝখান থেকে এই সাইডে এই ঝর্ণাটা রয়েছে। এখানে সে বেশ অনেকটা সময় কিন্তু তোমরা কাটিয়ে নিতে পারো। জলটা কিন্তু ওইখান থেকে আসছে, দেন এইখান থেকে পড়ে এইখান থেকে যাওয়ার সময় কিন্তু ওয়াটারফলটা গঠন করছে। ওখানটা খুব সুন্দর লাগছে দেখতে, চারি সাইডের ভিউটা পুরো এই রকম। আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট সাইট সিন স্পট, যেটা হচ্ছে ইমো পার্কের। এই ইমো পার্কের এখন ভেতরে যাব। এখানে ঢুকতে গেলেও কিন্তু টিকিট কাটতে হয়, বাট সেই টিকিটের প্রাইসও কিন্তু আমাদের দিতে হবে না, কারণ এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। তার মানে কোথাও তোমাদের কোনো টিকিটের প্রাইস, ইনফ্যাক্ট কোনো পার্কিং চার্জও কিন্তু দিতে হচ্ছে না। ইমো পার্কের ভেতরে ঢুকলে কিন্তু এরকম একটা সুন্দর সবুজে ঘেরা জায়গা দেখতে পাচ্ছি। এইখানে টোটাল 4টে রয়েছে, আর এখানে কিন্তু একটা রয়েছে। টোটাল 5টা ইমো পাখি এই পার্কটাতে রয়েছে। একদম স্ট্যাচু হবে। হ্যাঁ, আর এরা আমাদেরকে দেখে একদম পুরো সামনে চলে এসছে এই 4টে। আর আমরা বেরিয়ে যাচ্ছি। এছাড়াও ওই পার্কে কিছু এরকম বসার জায়গা আছে, এই দিকটা বাচ্চাদের একটা পার্ক মতো রয়েছে। এছাড়া কিন্তু এখানে আর কিছু নেই। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো হোটেলে, মানে সকালের মতো আমাদের ঘোরা কমপ্লিট। এখন বাজে প্রায় 4টে। আমরা এখন হোটেলে গিয়ে লাঞ্চ করে নেব। তারপরে আমাদের আরও 2টো সাইট সিন আছে, যেগুলো আমরা বিকেলবেলা বেরোবো। ইমো পার্ক থেকে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, আর আমাদের যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:10, আর ঠিক হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। এখন যাব লাঞ্চ করে নেবো। তার আগে একটু ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে যাব। দেখি আজকে লাঞ্চে কী কী আইটেম রয়েছে। আর এই অব্বির দারিংবাড়িতে এসে এইভাবে বাঙালি খাবার পাওয়া, এটা সত্যি কিন্তু ভাবা যায় না। লাঞ্চে আছে রাইস, ডাল, আলু পটলের তরকারি, শুক্তো, চাটনি, মিষ্টি, আর এটা একটু অন্যরকম। এটা হচ্ছে দই বেগুন, আর এটা হচ্ছে পুঁই শাক, আর এটা হচ্ছে আলু ভাজা। আর সাথে চলে এসছে কিন্তু রুই মাছ। চলে এসছে এই হান্ডি চিকেন, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড নয়, তোমরা এক্সট্রা অর্ডার দিতে পারো। এগুলো বাকিগুলো দেখছো, এগুলো কিন্তু সবটাই আমাদের প্যাকেজে ইনক্লুডেড। হান্ডি চিকেনটা ওপেন করা হচ্ছে। লাঞ্চ করে বেরোবো সাইট সিনের জন্য। মানে উড়িষ্যায় এসে এরকম বাঙালি খাবার মানে সত্যি খুবই ভালো লেগেছে। যখন হোটেল স্নো ক্রিকে ওভারফ্লো হয়ে যায়, তখন আমরা আমাদের হোমস্টে হোমস্টেতে আমরা এখানে নেই। এখানে 4 বেডরুম আছে, ট্রিপল বেডরুম আছে, এছাড়া 2টো ডবল বেডরুম আছে। তার সঙ্গে আমরা এখানে 40 থেকে 50 জনের আমাদের ডরমিটরিও আছে। আর এখানেকার রুমগুলো দেখলে বুঝতে পারবেন, এই রুমগুলো কিন্তু একদম একটু অ্যারিস্টোক্রেট। যারা একটু নেচার পছন্দ করেন, যারা একটু নিরিবিলি থাকতে যান, তাদের জন্য কিন্তু এই মানে এই রুমগুলো একদম আদর্শ। আর এখানে কি বাস নিয়ে যদি গ্রুপ আসে, গ্রুপ যখন কিছু বাস নিয়ে আসতে চায় 50 জন 60 জন, আমরা এখানে এসে কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। হয়তো ডে 1 যেমন হয়, আসলো সকালবেলা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আবার রাতেবেলা চলে গেল, আমাদের সেই ব্যবস্থাও আছে। আচ্ছা, মানে এইটা একটা পার্টি স্নো ক্রিকেট। হ্যাঁ, আর এখানে টেন্টের ব্যবস্থা, টেন্টও আছে। আমরা সিজন টাইমে আমরা ওইখানে টেন্ট লাগানো আছে, ওরকম টেন্ট অনেকগুলো টেন্ট লাগানো থাকে। আচ্ছা, আর জায়গাটাও কিন্তু বেশ বড়, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা, পরিষ্কার। এবং সবচেয়ে বড় কথা বলছি সেফটি। চারিদিকে এত বড় বাউন্ডারি, মার্কেটের খুব কাছে, কিন্তু এত খোলামেলা জায়গায়। দারুণ দারুণ সুন্দর। আর দেখতেই পাচ্ছ 4 সাইডে পুরো সবুজ আর সবুজ। আর এই সাইডে চলে গেলে এখানে কিন্তু ফ্রিজ, রান্নাঘর, এখানে সব কিছু পেয়ে যাবে। আর এই পাশে আরেকটা রুম রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশে রয়েছে ওয়াশরুম। এই ওয়াশরুমে এখানে হচ্ছে স্নানের জায়গা, গিজার ফিজার সবই রয়েছে। আর এদিকে চলে গেলে কোমোড রয়েছে, আমি সেটা দেখালাম না। এখানে 2টো করে কিন্তু টয়লেট রয়েছে। এইখানে একটা টয়লেট রয়েছে, আবার এখানেও একটা টয়লেট রয়েছে। আমরা এখন যাচ্ছি সানসেট ভিউ পয়েন্টে। আর এখানে রাস্তা দেখতেই পাচ্ছ, বর্ষার জন্য কাদা কাদা হয়ে গেছে বলে গাড়ি কিন্তু এখানে উঠবে না। ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে এসছে, কিন্তু ওইখান থেকে এরকমভাবে এসে আমাদেরকে এখনও এই উপর দিয়ে অনেকটা উপর উঠতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সানসেট ভিউ পয়েন্টে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা ওয়াচ টাওয়ার আছে, চারদিকে কিন্তু এরকম বসার জায়গা আছে। এটাই কিন্তু এই দারিংবাড়ির নতুন সানসেট ভিউ পয়েন্ট। খুব কম মানুষ এটা জানে, কারণ নতুন হয়েছে।
তার জন্য রাস্তাও ঠিকভাবে হয়নি বলে গাড়ি কিন্তু এখানে উঠছে না। আর এই দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু পুরোটা যদি দেখো, এই যে এদিকটাতে দারিংবাড়ি যে শহরটা তার পুরো কিন্তু ভিউটা রয়েছে। তো আমাদের এই সানসেট ভিউ পয়েন্ট কিন্তু ঘোরা হয়ে গেছে, অসাধারণ লাগছে। আর এখন এতটা কষ্ট করা সার্থক। সত্যিই তাই, এখানে আসলে কিন্তু একদম মন ভরে যাবে। পুরো জায়গাটা দেখতে দারুণ, আর পাহাড়গুলো এত সুন্দর না, এরকম ভিউ আমরা এত জায়গায় ঘুরেছি সত্যি কোথাও পাইনি। আর এখানে এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি নেমে যাচ্ছি, কারণ যদি এখানে ভিজে যায় তখন নামাটা খুব কষ্ট হয়ে যাবে। আজকের মতো আমাদের সাইট সিন কিন্তু কমপ্লিট, মানে আজকে আমাদের সেকেন্ড দিনের সাইট সিন পুরো কমপ্লিট। এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। আমরা রয়েছি কিন্তু ফার্স্ট ফ্লোরের করিডোর দিয়ে একটু এগোলেই কিন্তু এরকম সুন্দর একটা ওপেন স্পেস রয়েছে, বারান্দা টাইপের বলতে পারো। আর এখান থেকে কিন্তু চারপাশের ভিউটা হচ্ছে পুরো এইরকম। এই যে রোডটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা মেন রোড, এখান থেকে গাড়িগুলো যাওয়া আসা করে। আর এই যে দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে দারিংবাড়ি মেন মার্কেট, মানে এখান থেকে 200 মিটার মতো হাঁটতে হবে তবেই কিন্তু তোমরা এই হোটেলে পৌঁছে যাবে। চারিদিকটাই দেখতে পাচ্ছ একদম পুরো প্রাকৃতিক পরিবেশে সাজানো। সন্ধে হতে না হতেই আমাদের কাছে কিন্তু চলে এসেছে চিকেন পকোড়া, আর এটা কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, আমরা কিন্তু আলাদা করে অর্ডার করেছি। আমাদের ডিনার কিন্তু চলে এসেছে। আমাদের ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি, রায়তা, সাথে চিকেন কষা, বড় লেগ পিস, পাশে কিন্তু ডিমও রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে প্রায় 9টা। আজকে আমাদের দারিংবাড়িতে লাস্ট ডে। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে, তো চলো দেখে নিই ব্রেকফাস্টে কি কি রয়েছে। আর আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো সাইট সিং এর জন্য। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে কিন্তু বেশ রমরমা আয়োজন রয়েছে। আর এটা কিন্তু পুরোটাই বুফেতে। তো এই দেখতে পাচ্ছ পুরো ব্রেকফাস্ট কিন্তু আমার হাতে চলে এসেছে। আর আজকে সকালে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাবো। আর ব্রেকফাস্টের সাথে সাথে কিন্তু এই মাজাটাও দেওয়া হয়েছে। আমরা খুব সুন্দর 2 রাত 3 দিন কিন্তু কাটিয়ে নিয়েছি এই হোটেল স্নো ক্রিকে। এবার আমাদের চেক আউটের পালা, সব ফর্মালিটিস কিন্তু ডান। এবার গাড়িতে উঠবো। যাওয়ার আগে দাদা চলে এসেছেন খুব সুন্দর একটা গিফট নিয়ে। যারা যারা প্যাকেজে আসবেন সবাই কিন্তু এই গিফটটা পাবেন। তো চলো দেখা যাক কি রয়েছে গিফটে। এটাতে আমাদের একটা লোকাল ছাতু আছে। ছাতু বলতে অনেকগুলো ডাল দিয়ে এই ছাতুটা তৈরি করা হয়। এটা খুব টেস্টি এবং হেলদি। এটা আমাদের স্মৃতি হিসাবে আমরা প্যাকেজে গেস্ট যারা রিটার্ন যখন যায় তখন আমরা এটা তুলে দিই। দারুণ এখানকার লোকাল জিনিস, আমরা তো অবশ্যই ট্রাই করব, আর ট্রাই করে অবশ্যই জানাবো। আর তোমরা যারা আসবে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এইটা তোমাদের কেমন লাগলো, আর এই হোটেল স্নো ক্রিকে তোমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে। এবার আমরা যাচ্ছি সাইট সিং এর জন্য, তো চলো এবার যাওয়া যাক। করে বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি কিন্তু পার্কে। ফার্স্ট এইখানে আসলে কিন্তু তোমরা দুটো পার্ক পাবে, একটা রয়েছে এই বাটারফ্লাই পার্ক, আর ঠিক পেছনে রয়েছে হিল ভিউ পার্ক। চলো আগে চলে যাই বাটারফ্লাই পার্কে। এই পার্কে কিন্তু 15 টাকা করে এন্ট্রি ফি লাগে। শুনেছি এই পার্কের মধ্যে নাকি বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের প্রজাপতি রয়েছে, তার জন্যই এই পার্কটার নাম বাটারফ্লাই পার্ক। এখন চলো দেখি আমাদের চোখে কোন কোন রঙের প্রজাপতি পড়ে। কোনো প্রজাপতি পড়লো না পড়লো, এই একটা প্রজাপতি দেখতে পাচ্ছি, বিরাট বিরাট বড় প্রজাপতি। পার্কের ভেতরে ঢুকলেই কিন্তু এরকম সুন্দর একটা মাটির বাড়ি রয়েছে, যার মাধ্যমে আদিবাসীর যে লাইফস্টাইল এবং জীবনযাপনটা সেটা কিন্তু পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা দেখতেই পাচ্ছ একটা ঠাকুরের ছবি বা কিছু একটা আঁকা রয়েছে কালী ঠাকুরের মতো। তো এই জায়গাটাতে আমাদের যে হোটেলের দাদা বললেন এইখানটাতে কিন্তু আগে নরবলি হতো খুবই জাগ্রতভাবে, আর এখন নরবলিটা বন্ধ হয়ে গেছে, বাট পুজোটা কিন্তু এখনো বর্তমান রয়েছে। এই পার্কের ভেতরে ঢুকলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আর প্রতিটা গাছের নিচেই দেখো নাম লেখা রয়েছে। এগুলো থেকেই কিন্তু মেডিসিন তৈরি করা হয়। আমরা চলে এসেছি আমাদের থার্ড সাইট সিন স্পট, যেটা হচ্ছে পাইন ফরেস্টে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু সারিবদ্ধ পাইন গাছ রয়েছে। এটা নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে কিন্তু অ্যাড হয়েছে। এখনও এখানে কোনো টিকিট লাগছে না, হয়তো ভবিষ্যতে এখানে টিকিট লাগতে পারে। জায়গাটা অসাধারণ লাগছে, চারিদিকে গাছে ঘেরা, একদম সবুজ, আর মাঝখান থেকে এরকম রাস্তায় হেঁটে যাচ্ছি। আমার কিন্তু বেশ অন্যরকমই লাগছে, একটা দার্জিলিং ভাইবস আছে। শীতকাল আসলে তো আরোই ভালো লাগবে। এখন দেখো বিউটিটা কীরকম চারিদিকে।
আর এই পার্কের ভেতরে কিন্তু এরকম সুন্দর করে বসার জায়গা রয়েছে, এখানে বসেও কিন্তু এই পরিবেশটাকে উপভোগ করতে পারবে। পাইন ফরেস্ট ঘুরে আমরা এখন চলে এলাম আমাদের ফোর্থ সাইট সিন স্পট, যেটা হচ্ছে পাঙ্গালি ভ্যালি। দেখতেই পাচ্ছ আমার পিছন দিকটা, এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এইখানে যে গ্রামটা রয়েছে এটার নামই কিন্তু পাঙ্গালি। এখান থেকে যেহেতু চার সাইডে পাহাড়ের আর এই নিচের গ্রামটার ভিউটা আসছে, তার জন্য এই জায়গাটার নামই হচ্ছে পাঙ্গালি ভ্যালি। অসাধারণ চারিদিকটা দেখো, পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যিখানে কিন্তু এই গ্রামটা রয়েছে। অলরেডি কিন্তু আমরা জলের স্রোতের আওয়াজ শুনতেই পাচ্ছি। আমরা এখন চলে এসেছি আমাদের ফিফথ সাইট সিন স্পট, যেটা হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফলে। পাঙ্গাল ভ্যালি থেকে আমাদের এই মৃদুবান্দা ওয়াটারফল অবধি আসতে সময় লেগেছে কিন্তু 20 থেকে 25 মিনিট মতো। এইখানে এতগুলো সিঁড়ি নামার পর এখানে কিন্তু এরকম বসার জায়গাও রয়েছে। এইখানে সিঁড়িগুলো কিন্তু বেশ অনেকটাই খাড়া, দেখতেই পাচ্ছ। কিছু দূর গিয়ে গিয়ে সমান আছে, আবার কিছু দূর পরপর কিন্তু এরকম খাড়া খাড়া সিঁড়ি রয়েছে। খুব সাবধানতার সাথে কিন্তু এগুলো নামতে হবে। আমরা এখন চলে এসেছি মৃদুবান্দা ওয়াটারফল। দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে ঠিক মৃদুবান্দা ওয়াটারফলটা। উপর থেকে এখানে আসতে মানে গাড়ি পার্কিং থেকে এই জায়গা অবধি আসতে কিন্তু প্রায় 150 থেকে 180 খানা সিঁড়ি আমাদের অতিক্রম করতে হয়েছে। তবুও অতটা কষ্ট হয়নি, সিঁড়িগুলো একটু খাড়া রয়েছে, বাট কালকের মতো অতটা চাপ ছিল না। আর এখানে আসার পর মনটা কিন্তু একদমই ভরে গেছে এই ওয়াটারফলটা দেখার পর। তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটাতে আসবে। এটা তোমরা দুদিনই আসতে পারো, যেদিনকে তোমরা যাবে হোটেলে সেদিনকেও আসতে পারো, আর বাড়ি ফেরার দিনও কিন্তু এই জায়গাটাতে আসতে পারো। পেছনেই রয়েছে ওয়াটারফলটি, আর তার চার সাইডেই দেখতে পাচ্ছ এরকম কিন্তু ঘন জঙ্গল। অসাধারণ লাগছে এখানে। কিন্তু তবে এখানে আমার মনে হয় যে সন্ধ্যের আগে আসাটাই সবথেকে বেস্ট, কারণ এখানে কোনো লাইটের কোনো কিছু দেখলাম না, কোনো আলো ছিল না। তো সবথেকে সেফ হবে তোমরা যদি সকালের দিকে এই জায়গাটাকে ঘুরে নাও। আমরা বেশ অনেকটাই নিচে চলে এসেছি উপর থেকে, আর এখন আমরা চলে এসেছি ব্রহ্মাণী দেবী ওয়াটারফলে। গাড়ির পার্কিং থেকে 2 মিনিট হাঁটতে হবে। দেন রাস্তাটা হচ্ছে এরকম, এখানেও কিছুটা সিঁড়ি রয়েছে। তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায়। এইরকম রাস্তা দিয়ে নামতে হচ্ছে, তেমন একটা সিঁড়ির ধাপ বা ডিফিকাল্টি কিছু নেই, বাট সাবধানতার সাথেই নামতে হবে, কারণ এখানে কোনো ধাপ কাটা নেই। পাথরের গা বেয়ে বেয়েই নামছি। ওই উপর থেকে কিন্তু আমাদের নামতে হয়েছে, আর দিয়ে এখানে চলে আসলে এই যে জায়গাটা, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ব্রহ্মাণী দেবী ওয়াটারফল। আর জলের পরিমাণ একটু কমই রয়েছে, সেপ্টেম্বরের দিকে আসলে আরও জলটা বেশি পাবে। আপাতত এরকমই। আর যতটা আমরা নিচের দিকে নামছি পাহাড় থেকে, গরমের পরিমাণ কিন্তু বিভৎস রকমের বেড়ে গেছে। এখানে কিন্তু বেশ ভালোই গরম রয়েছে। अब यहाँ के हो, यहाँ पे नहाने आते हो? नहीं, हम गोवा में रहते हैं तो हम हमारी छुट्टी हुआ तो इधर आते हैं हम। यहाँ ही रहते हैं। घर यहाँ पे है? हमारा घर यहाँ है। तो यहाँ पे पानी कब ज़्यादा रहता है, सबसे ज़्यादा? मतलब बारिश के दिन। बारिश के दिन। हाँ। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30, আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এরপরে লাঞ্চ করে কিন্তু আরও অনেকগুলো সাইট সিন আছে। তো ওয়াটারফলটা দেখার পরেই রাস্তায় যাওয়ার সময় পাশে একটা দোকানে কিন্তু দাঁড়িয়ে পড়েছি এখন লাঞ্চ করতে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। এই জায়গাটার নাম হচ্ছে কলেজ স্কোয়ার মোহনা গাজাপাতি। চিকেন ভাত, এখানে রয়েছে লঙ্কা পেঁয়াজ, এখানে একটা ডাল, এখানে রয়েছে 4 পিস চিকেন, এখানে আলু মাখা রয়েছে, আর এই রয়েছে ভেজ থালি। এখানে কিন্তু অনেকগুলো আইটেমই রয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং মান দুটোই কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ, এই খাবার কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। ফাইনালি আমরা চলে এসেছি খাসাডা ওয়াটারফলস। এখানে আসতে কিন্তু বেশ ঘন্টা 1.5 মতো টাইম লেগেছে আমাদের যে হোটেল থেকে আমরা লাঞ্চ করেছি সেখান থেকে। এখন যাচ্ছি যেখানে পার্কিং, ওই উপর থেকে নেমে কিন্তু হেঁটে যেতে হবে। আর এখানে পার্কিংয়ের খরচও কিন্তু প্যাকেজে ইনক্লুডেড আছে, মানে কোনো জায়গার পার্কিংয়ের খরচ কিন্তু তোমাদেরকে আলাদা করে দিতেই হবে না। আর এই দিকটা এগিয়ে গেলেই হচ্ছে খাসাডা ওয়াটারফলস, আমরা সেই ফলসের দিকেই যাচ্ছি।
এই দিক থেকে আমরা এসেছি, এখান থেকে নেমে আসলেই কিন্তু তোমাদের এইখানে পার হওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজ মতো রয়েছে, সেখান থেকে আমরা এখন যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ তৃষা, ওই দিকটা ফলস, প্রায় ওয়াটারফলসটা অবধি যাওয়ার জন্য কিন্তু মোটামুটি 250 থেকে 300 মিটার তোমাদের কিন্তু হাঁটতে হবে। আর এই ছোট্ট একদম সরু একটা ব্রিজ রয়েছে, এখান থেকে জলটা পাস করছে, এখান থেকে আমরা এখন যাব। এই হচ্ছে ছোট্ট ব্রিজটা। এই দিক থেকে পুরো জলটা পাস করছে, জলের ফ্লোটা একবার দেখো। এখানে কিন্তু জলের ফ্লোটা প্রচুরই, দেখতেই পাচ্ছ অনেক স্রোত নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই দিকে অনেকজন বেশ রান্নাবান্না করে কিন্তু পিকনিক করছেন। আমরা এগিয়ে যাচ্ছি মেন যেখান থেকে জলটা পড়ছে সেই উপরের দিকটা। আর এটা জায়গাটা বেশ অনেকটাই বড়, খোলামেলা, ভালোই লাগবে তোমাদের, পরিষ্কার পরিচ্ছন্নও আছে। আমি এখন আরও উপরের দিকে যাচ্ছি, মানে যেখান থেকে মেন জলটা পড়ছে সেখানটাই তোমাদেরকে একবার দেখাবো। উপর দিকটা পুরো এই রকম, এই যে এখান থেকেই জলটা পড়ছে বলে কিন্তু ওখানে এতটা ফ্লো হচ্ছে। আর এখানটা দেখতে পাচ্ছ, এখানে জলটা জমা হচ্ছে উপর থেকে পড়ে পড়ে। আমরা এখন চলে এসেছি মনস্ট্রিতে, আর এইটা আমাদের নেক্সট সাইট সিন স্পট। এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদের থেকে 5 টাকা করে লাগবে। ভিতরে কিন্তু কোনো রকম ছবি ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেহেতু একটা মনস্ট্রি, তাই খুবই পিসফুল একটা জায়গা। তোমাদের আসলে ভেতরে বেশ কিছুক্ষণ সময় কাটালে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই টাইমটা মানে এখন 4:30 বাজে, এই সময় কিন্তু ওনাদের প্রেয়ার শুরু হয়েছে, খুবই ভালো লাগছে। ছোট বড় সবাই এখানে এসে পার্টিসিপেট করছেন, সবাই মিলে একসাথে মন্ত্র জপ করছেন। তো এই মুভমেন্টটাও কিন্তু বেশ অন্যরকম। টাইমিংটা কিন্তু এখানে দেওয়া রইলো, তোমরা একবার দেখে নিও। আমরা চলে এলাম তপ্তপানি হট স্প্রিং দেখতে। এখানে রয়েছে মা কালীর মন্দির, পাশের কুণ্ড থেকে কিন্তু গরম জল বেরোয়। তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো। তপ্তপানি উষ্ণ প্রস্রবন থেকে আমরা বেরিয়ে এগিয়ে গেছিলাম ডিয়ার পার্কের দিকে। তার ঠিক সামনে রয়েছে কিন্তু ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক 4টের দিকে বন্ধ হয়ে যায়, আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো বলে আমরা ওটা আর খোলা পাইনি, তাই আমরা এগিয়ে যাচ্ছি। এখন যাব গোপালপুর সি বিচের দিকে। আর রাস্তায় যেতে এরকম সুন্দর একটা জায়গায় এসে পৌঁছালাম, আর দেখতে পাচ্ছি যে এখান থেকে সানসেটটা কিন্তু দারুণ লাগছে। ঘড়িতে বাজে 8টা, আমরা ফাইনালি চলে এসেছি কিন্তু গোপালপুর সি বিচে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রয়েছে। তো এখানে এখন বেশ কিছুক্ষণ সময় কাটাবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো এই সি বিচটা কেমন। এই হচ্ছে পুরো সি বিচটা, ওইখানটাতে দেখতে পাচ্ছ লাইট হাউস আছে, আর উপরের দিকে কিন্তু এরকম পাড় ধরে বসার জায়গা রয়েছে। আর এই যে বিচের উপরে কিন্তু এরকম দোকান রয়েছে খাবার দাবারের, আর এই বসার জন্য এরকম চেয়ার রয়েছে যেগুলো ভাড়া পাওয়া যায়। প্রচুর দোকান রয়েছে কিন্তু। এবার একদম তোমাদেরকে সমুদ্রের কাছে নিয়ে যায়। এই হচ্ছে গোপালপুর সি বিচ।
দেখতেই পাচ্ছ প্রচণ্ড কিন্তু ঢেউ রয়েছে। তোমরা যদি এখানে সকালে আসো তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে। আমাদের ট্রেন টাইমিং অনুযায়ী আমরা এই টাইমটায় আসতে পেরেছি, এখনও বেশ ভালো লাগছে, কারণ সমুদ্রের পরে বিকেলটাও কিন্তু জমজমাট কেটে যায়। বিচে ঘন্টাখানিক সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখনও ডিনার করতে হবে, তারপরে স্টেশনে যেতে হবে। তো গাড়ি অতক্ষণ তো থাকবে না, তার জন্য তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ছি। গোপালপুর থেকে ফিরছিলাম, তখন খিদে পেয়েছে বলে আমরা ডিনার করতে চলে আসলাম এই শ্রী রাজ হোটেলে। আর এই যে দেখতে পাচ্ছ এই উপরেই আমরা এখান থেকে ডিনার করব এখন। আর এইটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। আর এখানে রয়েছে স্পেশাল মাটন থালি, যেখানে রয়েছে একটা রুই মাছ দেখতেই পাচ্ছ ভাজা, এখানে রয়েছে রাইস, এখানে রয়েছে বিরিয়ানি, এখানে রয়েছে মাটন, এখানে রয়েছে একটা এগ। ঘড়িতে বাজে এখন 11:15। আমরা চলে এসেছি ব্রহ্মপুর স্টেশনে। আমাদের ট্রেন ছিল করমণ্ডল এক্সপ্রেস, যেটা চেন্নাই থেকে হাওড়া যাবে। টাইমিং ছিল 11:50, বাট এখন ট্রেন লেট, সেটা আস্তে আস্তে প্রায় 1:30 বেজে যাবে। এখন এসে স্টেশনে ওয়েট করছি। আমাদের ট্রেন কিন্তু চলে এসছে 1 ঘন্টা লেটে। ঘড়িতে বাজে 11:45। নির্ধারিত টাইমের প্রায় 1.5 ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনে। আমরা শালিমার অবধি যাইনি, সাঁতরাগাছিতেই নেমে